নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের রচনা প্রাচীন সাধুদের কথা, প্রথম খণ্ড, গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 53, স্বামী গম্ভীরানন্দ। ইতিহাস কাকে মনে রাখে, তার পাতায় কারা স্থান পায়? ইতিহাসের সোনার তরীতে স্থান স্বল্প ও সংকীর্ণ, তাই সূক্ষ্ম বিচার করে তাতে যাত্রী তুলতে হয়। এই তরীতে আম জনতার স্থান নেই, তেমনি ধনী বিলাসীদেরও স্থান নেই। এই তরীর যাত্রী তাঁরাই যারা মানব কল্যাণে নিঃস্বার্থে সর্বাধিক দান করে গিয়েছেন বা জগতে নূতন কিছু দিয়ে গিয়েছেন। যেসব ব্যক্তি কর্মের দ্বারা, ত্যাগের দ্বারা পৃথিবীর বুকে দাগ কেটে গিয়েছেন, ইতিহাস তাঁদেরই বরণ ও স্মরণ করে। স্বামী গম্ভীরানন্দ রামকৃষ্ণ সংঘের এমনই এক বরণীয় ও স্মরণীয় সন্ন্যাসী। কথায় বলে, কীর্তি আসা সা জীবতি, অর্থাৎ কীর্তিমান ব্যক্তিরাই বেঁচে থাকেন, আর যশহীন ব্যক্তি জীবন মৃত। স্বামী গম্ভীরানন্দ যুগ যুগ বেঁচে থাকবেন তার কর্ম ও অপূর্ব গ্রন্থরাজির মাধ্যমে। ইংরেজি, বাংলা ও সংস্কৃত এই তিন ভাষায় তার রচিত, সংকলিত ও অনুদিত গ্রন্থাবলী রামকৃষ্ণ সংঘের ও অধ্যাত্ম জগতের মস্ত সম্পদ। এখনও বহু সাধু ও ভক্তের মুখে তার অপূর্ব জীবন কথা ও চরিত কথা তার অপূর্ব জীবন ও চরিত কথা আলোচিত হয়। সাধু সমাজে একটা প্রবাদ আছে, সাধুরা যে সাধুর কাছে মাথা নোয়ায় তার ভিতর অবশ্যই সার বস্তু আছে। হিরো ওয়ার্শিপ বা বীর পূজা ও চরিত্র পূজা পৃথিবীর সব দেশের সব জাতির মধ্যে আছে। আমাদের দেশে রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ থেকে বহু সাধুসন্ত, সমাজ কল্যাণকারী সংস্কারক, লেখক, কবি, দেশনেতারা পূজা ও শ্রদ্ধা পেয়ে আসছেন। এটি স্বাভাবিক রীতি। মানুষ মহান ব্যক্তির মহত্বকে মাথা নত করে শ্রদ্ধা না দেখিয়ে থাকতে পারে না। এরাই রোল মডেল, সমাজের আদর্শ দিকদর্শক। মহাভারতে যক্ষের প্রশ্ন ছিল, কহ পন্থা, পথ কি? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, বেদ বিভিন্ন, স্মৃতি বিভিন্ন, এমন মুনি নেই যার মত ভিন্ন নয়। ধর্মের তত্ত্ব গুহায় নিহিত। অতএব মহাজন বা বিখ্যাত সাধুজন যে পথে গিয়েছেন তাই পন্থা। স্বামী গম্ভীরানন্দ এমনই এক সাধু ব্যক্তি যিনি নিজে সেই পথে বিচরণ করে অপরদের দেখিয়ে গিয়েছেন কিভাবে সাধু জীবন যাপন করতে হয়। এটি আচার্যের লক্ষণ। এই জগতে কিসের অভাব এখন সবচেয়ে বেশি অনুভূত হয়? 1896 সালের 7 জুন স্বামীজি নিবেদিতাকে লিখেছিলেন, জগতের ধর্মগুলি এখন প্রাণহীন মিথ্যা অভিনয়ে পর্যবসিত। জগতের এখন একান্ত প্রয়োজন হল চরিত্র।
জগৎ এখন তাঁদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। রামকৃষ্ণ বিবেকানন্দের অনুগামী স্বামী গম্ভীরানন্দ আমাদের সামনে এমনই একটা আদর্শ চরিত্র রেখে গেলেন। একবার মিশন অফিসের জনৈক সাধুকর্মী আমাকে গম্ভীর মহারাজ সম্বন্ধে বলেন, এর কোনো পার্সোনাল প্রবলেম নেই, দিনরাত রামকৃষ্ণরূপী সংঘের সেবা করেন, এর সঙ্গে কাজ করে আনন্দ পায়। মহারাজ তখন মঠ মিশনের জেনারেল সেক্রেটারি। ইতিহাসে দেখা যায় ধর্ম সম্প্রদায়গুলি তিন ভাবে চালিত হয়। প্রথম, কোনো ধর্মীয় নেতা তার আধ্যাত্মিক শক্তির দ্বারা সংঘ চালিত করেন। দ্বিতীয়, নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তার দ্বারা কেউ সংঘ চালিত করেন। তৃতীয়, কেউ রাজনীতি ও বুদ্ধিমত্তার দ্বারা নেতৃত্ব করেন। কথায় বলে, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। যারা স্বামী গম্ভীরানন্দের সঙ্গে থেকেছেন তারা দেখেছেন তিনি কখনো ওই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি কোনোদিন পাওয়ার ও পজিশন চাননি। তার নিজ মুখে শুনেছি, তিনি যখন প্রথম সাধু হতে আসেন তখন প্রত্যাখ্যাত হন। তারপর দেওঘর কেন্দ্রে স্কুল শিক্ষক, হেডমাস্টার এবং পরে সেক্রেটারি হন। মায়াবতীতে তিনি 1942 থেকে 1944 সাল পর্যন্ত প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক ছিলেন। 1947 থেকে 1953 সাল পর্যন্ত তিনি মঠ মিশনের অছি ও সহকারী সম্পাদক রূপে বেলুড়ে কাজ করেন। তারপর 1953 থেকে 1963 সাল পর্যন্ত সম্পাদক রূপে 63 সাল পর্যন্ত তিনি অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট ছিলেন। 1963 সালে তিনি আবার সহকারী সম্পাদক, 1966 সালে সম্পাদক, 1979 সালে রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট এবং 1985 সালে প্রেসিডেন্ট হন। তিনি যোগ্য ব্যক্তি ছিলেন। এই প্রসঙ্গে খলিফা আলীর একটি উক্তি প্রণিধানযোগ্য। তিনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত খলিফা পদ 4 বার হারিয়ে 4 বার ওই পদে অভিষিক্ত হন এবং বলেন, সংসারে তুমি যে পদ লাভ করবে তা তোমাকে অন্বেষণ করে বেড়াচ্ছে, অতএব তুমি তার অন্বেষণ না করে নিশ্চিন্ত মনে বসে থাকো। সাধু সমাজে দেখা যায় বৈরাগ্যবান, প্রেমিক, পবিত্র, শাস্ত্রজ্ঞ ও নিঃস্বার্থপর সন্ন্যাসী সদা সম্মান পান। এই অপূর্ব গুণাবলী তিনি নিজ জীবনে অর্জন করেছিলেন এবং সংঘের সাধুরা এক বাক্যে তা স্বীকার করেছেন। তিনি নিজ মুখে স্বীকার করেছেন যে তিনি গীতার নিম্নোক্ত শ্লোকটি স্বীয় জীবনে পালন করবার চেষ্টা করেছেন। গেয়া সা নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি না কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। 5/3। হে মহাবাহো, যার দেশ ও বাসনা নেই, যিনি রাগ, সুখ, দুঃখ, মান, অপমান ইত্যাদি দ্বন্দ্বশূন্য, ত্যাগ ও ব্রতে প্রতিষ্ঠিত, এইরূপ পুরুষই অনায়াসে বন্ধন থেকে মুক্ত হন। দীর্ঘদিন তাঁর সঙ্গ করে দেখেছি তিনি ছিলেন কামকাঞ্চন ত্যাগী, নিষ্কলঙ্ক সন্ন্যাসী। তার কর্মশক্তি ও মনীষা দুই প্রচুর ছিল। তার সত্যনিষ্ঠা, বেদোজ্জ্বলা বুদ্ধি, অমলধবল চরিত্র ও রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্তি তার ব্যক্তিত্বকে উজ্জ্বল করে তুলেছিল। অনুবীক্ষণ যন্ত্রে ছোট জিনিসকে বড় করে দেখায়, দূরবীক্ষণ যন্ত্র দূরের জিনিসকে কাছে এনে দেখায়। কিন্তু বড় জিনিসকে ছোট করে দেখার যন্ত্র পদার্থবিদ্যার শাস্ত্রে উল্লেখ থাকলেও তা সচরাচর ব্যবহার করা হয় না। স্বামী গম্ভীরানন্দের বিরাট ব্যক্তিত্বকে
নিজের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে পরিমাপ করার ব্যাপারকে নিজেকে ওই তৃতীয় শ্রেণীর যন্ত্র বলে মনে হয়। তিনি কর্মক্ষেত্রে ছিলেন কঠোর এবং লোকব্যবহারে কোমল। তার এই দুটো দিক দেখবার সৌভাগ্য আমার হয়েছে। ইতির পরে থাকে পুনশ্চ। এই স্মারক গ্রন্থে স্বামী গম্ভীরানন্দ এক মহাজীবনের কথা, স্বামী গম্ভীরানন্দের একটি সংক্ষিপ্ত স্মৃতি কথা লিখেছি। এই ভূমিকা লিখবার কালে 3টি বিদায় চিত্র মানসপটে ভেসে আসছে। বেলুড় মঠ, শনিবার 22 অক্টোবর 1977, সকাল 7:30। আমি মঠ থেকে হলিউডে ফিরব। ঠাকুরের মন্দিরের পিছনের বাড়ির বারান্দায় গাড়ির জন্য অপেক্ষা করছি। পূজনীয় মহারাজ পুরানো মিশন অফিসের উপরতলা থেকে হেঁটে আমাকে দেখতে এলেন। আমি বললাম, আপনি এত কষ্ট করে এলেন কেন? আমি তো গতকাল বিদায় নিয়ে এসেছি। তিনি বললেন, তুমি অত দূরে চলে যাবে তাই আরেকবার দেখতে এলাম। তিনি তখন জেনারেল সেক্রেটারি ও প্রাচীন সাধু, আর আমি এক ছোকরা নগণ্য সাধু। তার নিরভিমানতা ও আমার প্রতি স্নেহ দেখে মুগ্ধ হলাম। হাওড়া স্টেশন, মঙ্গলবার 26 অক্টোবর 1982, সন্ধ্যা 6:15। পূজনীয় গম্ভীর মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট। তিনি দীক্ষাদির জন্য কোথাও যাচ্ছিলেন। মঠ থেকে স্বামী বন্দনানন্দজি, স্বামী আত্মস্থানন্দজি ও স্বামী গীতানন্দজি গম্ভীর মহারাজকে হাওড়া স্টেশনে পৌঁছে দিতে গেলেন। আমিও অদ্বৈত আশ্রম থেকে তাকে দেখতে গিয়েছিলাম, কারণ সে যাত্রায় তার সঙ্গে আর দেখা হবে না। আত্মস্থানন্দজি গম্ভীর মহারাজকে বললেন, মহারাজ, আমাদের আইসক্রিম খাওয়ান। আমি বললাম, আই শ্যাল পে। আত্মস্থানন্দজি বললেন, নো, গম্ভীর মহারাজ উইল পে। গম্ভীর মহারাজ হেসে বললেন, মাই মানি ইজ ইন চেতনানন্দাস পকেট। মহারাজ আমাকে সাধু সেবার সুযোগ দিলেন। 7:20 ট্রেন ছাড়ল। 1 ঘন্টা তার সঙ্গে নানা বিষয়ে কথা হলো। ট্রেন ছাড়বার আগে আমি মহারাজের হাত দুখানি ধরে নিজের মাথায় রেখে বললাম, আপনি আমায় আশীর্বাদ করুন। ক্ষণিকের মধ্যে তার স্নেহময় মুখটি প্রত্যক্ষ করলাম। জয়রামবাটি, শনিবার 25 অক্টোবর 1986, দুপুর 12:30। এদিন সকালে গম্ভীর মহারাজ 100 জন ভক্তকে মায়ের বাড়িতে দীক্ষা দিলেন। তারপর দুপুরে খেয়ে তার বিশ্রাম করবার আগে আমি তার ঘরে গেলাম। তাকে না বলে একটা ছবি তুললাম। ক্যামেরায় ফ্ল্যাশ হওয়ায় মহারাজ সেবক জগদীশকে বললেন, হ্যাঁ রে, আমার চোখে কে আলো ফেলল? আমি বললাম, মহারাজ, আমি একটা ছবি নিয়েছি। আপনি তো এখন বিশ্রাম নেবেন এবং কাল রামহরিপুর চলে যাবেন, আর আমি আজই প্রসাদ পেয়ে কলকাতায় ফিরে যাব। এ যাত্রায় আর আপনার সঙ্গে দেখা হবে না। আপনি আমায় আশীর্বাদ করুন। তিনি প্রাণ ভরে আশীর্বাদ করলেন। তার সঙ্গে আমার এই শেষ দেখা। স্বামী গম্ভীরানন্দের দিব্য জীবন সাধু ভক্তদের অনুপ্রাণিত করুক, ভগবৎ সমীপে এই আমার প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।